মোগলটোলা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা স্বাগতম। আমি তাসলিমা খাতুন, সহকারী শিক্ষক, মোগলটোলা মাধ্যমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের শোভা গদ্যটির বাকি অংশ পড়াবো। গত ক্লাসে কিছু পাঠদান করেছিলাম। এই গল্পটার শেষে তোমরা জানতে পারবে যে ভাগ প্রতিবন্ধীদের অন্তর্দৃষ্টি, সমাজে ভাগ প্রতিবন্ধীদের প্রতি অবহেলার ধরন প্রকৃতি, প্রতিবন্ধীদের মানসিক সচেতনতা, আত্মমর্যাদা জানতে পারবে। শোভা গল্প। শোভা লেখক হল রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের জন্ম। গত ক্লাসে তোমাদেরকে আমি রবীন্দ্রনাথের পরিচিতি সম্বন্ধে পড়াইছি, তোমাদের মনে আছে কিনা। জন্মটা হলো জন্ম 1861 সাল। কত? 7 মে। রবীন্দ্রনাথ ঠাকুর অনন্য প্রতিভার অধিকারী ছিলেন। ছোটবেলা থেকে তার কবি প্রতিভার বিকাশ ঘটে। মাত্র 15 বছর বয়সে লিখেছিল বনভূমি। 15 বছর বয়সে বনভূমি প্রকাশিত হয়েছিল। 15 বছরে বনভূমি প্রকাশিত। তিনি এক সাহিত্যের সকল শাখায় তার আসলে পদচারণা ছিল। নাট্যকার, তারপরে শিক্ষাবিদ, অভিনেতা, সকল শাখায় লেখক। তার উল্লেখযোগ্য কিছু আর তোমরা জানো আর কি, 1913 সালে কি লেখছিল? গীতাঞ্জলি লেখছিল। লেখা নোবেল পুরস্কার পায়। গীতাঞ্জলি পেয়েছিল নোবেল পুরস্কার। পেয়েছিল। তার বিখ্যাত কিছু উল্লেখযোগ্য কিছু উপন্যাস আছে। উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস হল মানসী, তারপরে চিত্রা, যোগাযোগ, শেষের কবিতা ইত্যাদি উল্লেখযোগ্য। রবীন্দ্রনাথের জন্ম, মৃত্যু হল 1941 সাল। 41 সালের কত? 7 আগস্ট। আচ্ছা, তোমাদের গত ক্লাসে যে পড়াইছি আমি একটা প্রশ্ন করি, দেখি তোমাদের মনে আছে কিনা। শোভা গল্পের লেখক কে? রবীন্দ্রনাথ। হ্যাঁ, ঠিক বলছ। শোভারা কয় বোন? 3 বোন। শোভার পিতার নাম কি? বাণীকণ্ঠ। আচ্ছা, তোমাদের তাহলে ভালোই মনে আছে। আমি তোমাদের আজকে তাহলে শোভা গল্পের বাকি অংশটা পড়াচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনা। শোভার যে গুটিকত অন্তরঙ্গ বন্ধুর দল ছিল তাহা না। গোয়ালের দুটো গাভী, তাদের নাম সর্বশ্রী আর পাঙ্গুলি। অর্থাৎ শোভা ভাগ প্রতিবন্ধী, কথা বলতে পারে না। তার খেলার জগতের সাথী, তার বন্ধুও এরা বোবা। সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নেই, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল।
তার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত। সুভা কখন তাদের আদর করতেছে, কখন বর্ষণা করতেছে, কখন মিনতি করতেছে, তারা তা সবই বুঝত। অর্থাৎ বোবার অনুভূতি হলো বাপ প্রকাশের মাধ্যমে, পশুরা তারই বুঝত। সুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশীর গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত এবং পাঙ্গলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত। সুভার গোয়ালে ঢোকার পাইলেই, শব্দ পাইলেই পশুরা তার গা চাটিয়া আদর, মানে তাদের অনুভূতিটা জানাইত। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করিয়া গোয়াল ঘরে যাইত। তাছাড়া অনিয়মিত আগমনও ছিল, যখন মন খারাপ লাগতো, ভালো না লাগতো, তখনই যাইত। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত, সেদিন সে অসময়ে তাহার এই মুখ বন্ধু দুটির কাছে আসিত। অর্থাৎ সুভাকে নিয়ে তার মা বেশি চিন্তিত ছিল। পরিবারের সবাই, মানে সে যে চিন্তার কারণ এটা তার সম্মুখেই বলতো, তখন তার খারাপ লাগতো। যার যেটা ত্রুটি আছে সেটা তার সম্মুখে বললে তার খারাপ লাগে। যখন তার খারাপ লাগতো, সময় আর অসময় নেই, গোয়াল ঘরে যাইত। তাহার সহিষ্ণুতাপূর্ণ পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত এবং সুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক বেকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত। সুভা বুঝত, সুভার অনুভূতি ছিল, সে যদিও বোবা, সে বুঝত যে না, এই বাকহীন পশুরা তাকে আদর করতেছে, তার কষ্ট বুঝতেছে। এছাড়া আর কি ছিল, একটা ছাগল এবং বিড়াল শাবকও ছিল সুভার বন্ধু, কিন্তু তাহাদের সহিত সুভার এরূপ সমকক্ষভাবে মৈত্রী ছিল না। মানে গোয়ালঘরের গরু গাভী দুইটার প্রতি যেরকম ছিল, ওদের প্রতি তেমন একটা ছিল না। তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করত। বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন সুভার নরম কুলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখ নিদ্রার আয়োজন করিত, তখন সুভা তাহার গ্রীবা ও পৃষ্ঠে কোমল আঙ্গুলি বুলাইয়া দিলে সে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয়। অর্থাৎ সুভা রাত্রেবেলায় বিড়াল তার কুলে যখন বসতো, সুভা তাকে আদর করে হাত বুলাই দিত, তাতে ঘুমের জন্য আরাম হইত। ইঙ্গিতে এরকম অভিপ্রায় প্রকাশ করত কে, এই বিড়াল সঙ্গী। উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুভার আর একটা সঙ্গী জুটিয়াছিল, কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তা নির্ণয় করা কঠিন, কারণ সে ছিল ভাষা বিশিষ্ট জীব। উভয়ের মধ্যে ছিল সমভাষা ছিল। এখানে ইঙ্গিত করছে একজন মানুষের কথা। উন্নত শ্রেণীর বলতে কি বুঝাইছে? মানুষ। উন্নত শ্রেণীর জীব হলো মানুষ। এই মানুষটি হলো গোসাইদের ছোট ছেলে, গোসাই পরিবারের ছোট ছেলে, তার নাম হলো প্রতাপ। গোসাইয়ের ছোট ছেলের নাম কি? গোসাইয়ের ছোট ছেলের নাম প্রতাপ। তার পেশা ছিল কি? ছিপ দিয়ে মাছ ধরা। মাছ ধরা ছিল তার পেশা। লোকটি নিতান্ত অকর্মণ্য। সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিবে এই বিষয়ে বাবা মা তার আশা ছেড়ে দিছিল। চেষ্টা করে দেখছে যে না, তাকে দেওয়ার কিছু হবে না। অকর্মণ্য লোকের একটা সুবিধা আছে যে আত্মীয় স্বজনেরও তাদের উপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিজ সম্পর্ক লোকদের প্রিয় পাত্র হয়। কারণ কোনো কাজে আবদ্ধ না থাকতে তারা সরকারি সম্পত্তি হয়ে দাঁড়ায়। শহরের যেমন এক একটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা দরকার, সেরকম একটা গ্রামের মধ্যে যদি 2-4টা নিষ্কর্ম অকর্মণ্য লোক থাকে, তাহলে কী হয়? গ্রামের মানুষের একটু সুবিধা হয়। অর্থাৎ নির্দিষ্ট কোনো কাজ নাই, পেশা নাই, যে কোনো জরুরি কাজ করলে তাকে ডাকা যায়। এই প্রতাপ ছিল সেই ধরনের একজন লোক। তার পরিবারের লোকেরা তার প্রতি বিরক্ত, কিন্তু দুঃসম্পর্কের লোকেরা তার জন্য খুশি। প্রতাপের প্রধান শখ ছিল কি? ছিপ ফেলিয়া মাছ ধরা।
ইয়াতে অনেক সময় সহজে সময় কাটানো যায়। কাজ নাই তো, অলস মানুষের সময় কাটে না, কাজের মধ্যে ব্যস্ত থাকলে তাদের সময় কাটে। অপরাহ্নে নদী তীরে ইহাকে প্রায় একই কাজে নিযুক্ত হইতে দেখা যেত এবং এই উপলক্ষে সুভার সহিত তার প্রায়ই সাক্ষাৎ হতো। যে কোনো কাজে নিযুক্ত থাক, একটা সঙ্গী পাইলে প্রতাপ ভালো থাকে। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেয়। এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝত। এই জন্য সকলে সুভাকে সুভা বলিত। প্রতাপ আরেকটু অতিরিক্ত আদর করে বলতো সংক্ষেপে সু। কারণ সুভা নদীর ঘাটে যাইতো, প্রতাপ মাছ ধরতো। প্রতাপের কাছে তার কেউ যাইতো না, সুভাই যাইতো। সে তার মর্যাদা বুঝতো কিসের জন্য? সে যে যাইতো, সুভা যাইতো প্রতাপের কাছে, তার কাছে মনে হইতো যে না, সুভাই তো একমাত্র তার সঙ্গী, আর তো কেউ প্রতাপের কাছে যায় না। সুভা তেঁতুলতলায় বসিয়া থাকিত, আর প্রতাপ ছিপ ফেলিয়া জলের দিকে চাইয়া থাকিত আর একটু দূরে। প্রতাপের জন্য প্রতিদিন সুভার বরাদ্দ করে একটা পান ছিল, পান সাজায় এনে প্রতাপকে দিত এবং অনেকক্ষণ বসিয়া চাহিয়া ইচ্ছা করত। বসিয়া প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে, কোনো কাজে লাগতে পারলে সুভার মনে হইতো যে আমারও আসলে দরকার আছে পৃথিবীতে। সুভা আমিও কম প্রয়োজনীয় একটা লোক না, আমারও দাম আছে, কিন্তু কিছুই করিবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত। মন্ত্র বলে সহসা একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত, যা দেখিয়া প্রতাপ আশ্চর্য হয়ে বলিত, তাই তো আমাদের সুবীর যে এত ক্ষমতা তা তো জানতাম না। কারণ এখানে আসলে প্রতাপের দৃষ্টি আকর্ষণ করার জন্য, প্রতাপের কাছে সুভার মূল্যায়ন করার জন্য সুভা মনে মনে বিধাতার কাছে আশ্চর্য ক্ষমতা প্রার্থনা করতেন, বুঝাইয়া দেওয়ার জন্য যে সুভারও প্রয়োজন আছে। সুভাও আসলে কম একটা প্রয়োজনীয় লোক না। মনে করো সুভা যদি জলকুমারী হইত, এটা সুভার মনের কল্পনা। আস্তে আস্তে জল হইতে উঠিয়ে একটা সাপের মাথার মণি ঘাটে রাখিয়া যাইত। প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরে রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসিয়া? আমাদের বাণিক কণ্ঠের ঘরের মেয়ে, বুবা মেয়ে সু। আমাদের সু সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধে পাতালপুরীর একমাত্র রাজকন্যা। সবাই মনে করতো যে আমি যদি রাজকন্যা হইতাম তাহলে কী করতাম, রাজকন্যা হইয়া মণিমুক্তা এখানে রেখে গেলে প্রতাপ ডুব দিত, ডুব দিয়ে দেখতো যে আমি পাতালপুরের রাজকন্যা বসে আছি। তাই কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়। কিন্তু তবুও সুপ্রজা সৈন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণী কণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতে আশ্চর্য করিতে পারিতেছে না। সুভা প্রতাপকে বোঝানোর জন্য এই কথাগুলা মনে মনে সে ভাবতেছে, কল্পনা করতেছে। সুভার বয়স ক্রমে বাড়িয়া উঠিতেছে, ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করতেছে, যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তার অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে। সে আপনাকে দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে, কিন্তু বুঝিতে পারিতেছে। এখানে আসলে সুভার বাড়ন্ত বয়সের কথা ইঙ্গিত করা হয়েছে, বয়সের দিকালের কথা। প্রত্যেকটা মানুষেরই একটা বয়স আছে, বয়সন্ধিকাল। এই সময় মানুষের কিছু শারীরিক এবং মানসিক পরিবর্তন লক্ষ্য করা যায়। তখন সে কী করে আবেগপ্রবণ থাকে, সে কোনো শাসন মানতে চায় না, তার মধ্যে ভিতরে কিছু পরিবর্তন আসে, সে অনুভব করে কিন্তু বুঝে না যে এটা আসলে কি হচ্ছে। সুভারও সেরকম একটা অনুভূতি হইতেছে। গভীর পূর্ণিমা রাত্রে সে একদিন ধীরে স্বয়ং গৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া
বাইরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতিও সুবার মতো একাকিনী সুপ্ত জগতের উপর বসিয়া যৌবনের রহস্যগুলোকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমানা পর্যন্ত, এমনকি তাহা অতিক্রম করিয়াও থমথম করিতেছে, একটি কথাও কইতে পারিতেছে না। এই নিস্তব্ধ বেকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ বেকুল বালিকা দাঁড়াইয়া, অর্থাৎ প্রকৃতিও বাক্যহীন শোবার মতো। এদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হয়ে উঠিয়াছে। কন্যা ভারগ্রস্ত মানে যে পিতামাতার গৃহে বিবাহযোগ্য কন্যা থাকে সেটার বলা হয়েছে কন্যা ভারগ্রস্ত। লোকে নিন্দা করিতেছে, এমনকি এক ঘরে করিবে এমন জনরব শোনা যায়। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, দুই বেলায় মাছ ভাত খায়, এই জন্য তাহার শত্রু ছিল। অর্থাৎ পিতামাতা চিন্তিত, কারো ঘরে যদি গ্রামের কারো ঘরে শিয়ানা অর্থাৎ বিবাহযোগ্য কন্যা থাকলে মানুষ সমালোচনা করে। বড় দুই বোন সুস্থ ছিল, তাদের ধুমধাম করে বিয়ে দিছে, অথচ সুভাকে নিয়ে তার বাবা চিন্তিত। আবার সুভার বাণীকণ্ঠের অবস্থাও ভালো, এটাও মানুষের ভালো লাগে না। যার অবস্থাশালী লোকের প্রতি মানুষের একটু বিদ্বেষ থাকে, শত্রু ছিল। স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল। কিছুদিনের মতো বাণী বিদেশে গেল, অবশেষে ফিরে আসিয়া কহিল, চলো কলকাতায় চলো। অর্থাৎ গ্রামের সকলেই মানে কানাঘুষা চলতেছে যে এখনো মেয়েটা বিবাহযোগ্য হয়েছে, বিয়ে হচ্ছে না, এরকম। এগুলি শুনে আর সবার বাবা সহ্য করতে পারতেছে না, যে না আমি বিয়ে ঠিক করার জন্য সবাইকে নিয়ে, যাতে এখানে তো বুবা মেয়ে বিয়ে দিতে পারতেছে না, কলকাতায় চলে যাব। বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল। কুয়াশা ডাকা প্রভাতের মতো সুবার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে একেবারে ভরিয়া গেল। অর্থাৎ সুবার হৃদয়ের কোণে কুয়াশার মতো অন্ধকার হয়ে গেল। তার পরিচিত গ্রাম, প্রতাপ, পশু, গোয়ালঘরের গরু, বিড়াল, এদেরকে পরিচিত পরিবেশ ছেড়ে মানুষ আসলে বাইরে যেতে চায় না, মনটা ভারাক্রান্ত হয়ে গেল। একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত। ডাগর চক্ষু মেলিয়া তাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত, কিন্তু তাহারা কিছু বুঝাইয়া বলিতেন না। এর মধ্যে একদিন দুপুরবেলা অপরাহ্নে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল, কি রে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের বলিস নি। বলি আবার মাছের দিকে মনোযোগ করিল। কিন্তু সুবার এই কথাগুলা ভালো লাগলো না। সুবা আসলে প্রতাপের কাছ থেকে অন্যরকম কোনো কিছু প্রত্যাশা করছিল, যে না অন্তত প্রতাপ সুবার মনের কথাগুলা বুঝবে। মর্মবিদ্ধ হরিণী বেদের দিকে যেমন তাকায় নীরবে বলিতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম, সুবা তেমনি করিয়া প্রতাপের দিকে চাইল। অর্থাৎ শিকারী যখন শিকার করি তখন পশুর মনের যে অবস্থা, আমি তো কোনো অপরাধ করি নাই, প্রতাপের কথাগুলোতে সুবা সেরকম আঘাত পাইল। সেদিন গাছের তলায় আর বসিল না, শোভা বসল না। বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়ন গৃহে তামাক খাইতেছিল। সুবা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। কারণ কান্নাই হচ্ছে তার মুখের ভাষা, তার এমনি কথা বলার ভাষা নেই। কান্না শুরু করলো, কিসের জন্য? বাবা তাকে কলকাতায় নিয়ে চলে যাবে, এটা সবার ভালো লাগতেছিল। অবশেষে তাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপুলে অশ্রু গড়াইয়া পড়িল। কপুল অর্থ কি? কপুল হচ্ছে গাল, কপুল হচ্ছে গাল, অর্থাৎ কান্নার ফলে চোখের পানি গাল বেয়ে পড়ল। কাল কলকাতায় যাইবার দিন স্থির হইয়াছে। শোভা গোয়ালঘরে তার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল। বাল্য সখী কারা? এখানে কোনো মানুষের কথা বোঝায় নাই, পশু কারা কারা? সর্বস্যা
পাঙ্গলি, এরাই তার বাল্যকাল থেকে এদেরকে দেখে আসছে, এরাই তার বাল্য সখী। তাহাদিকে সহজকে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা বলিয়া তাহাদের মুখের দিকে চাহিল। মনে মনে কথা বলল, সে তো আর কথা বলতে পারে না। তার যে অনুভূতি সেটা পাঙ্গুলিয়া সদস্যকে বুঝাইয়া দিল। দুই নেত্রপল্লব হইতে টপ টপ করিয়া অশ্রু জল করিতে লাগিল। সেই দিন ছিল শুক্লা দ্বাদশী রাত্রি। শুক্লা দ্বাদশী রাত্রি হচ্ছে চাঁদের দ্বিতীয় দিন। সুভাষ স্বয়ং গৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদী তটে ষষ্পসজ্জায় লুটাইয়া পড়িল। ষষ্পসজ্জা মানে কি? ষষ্পসজ্জা বলতে বুঝাইছে নদীর তীরের যে কচি ঘাস আছে, এই ঘাসকে সজ্জা বিছানা হিসাবে লেখক এখানে কল্পনা করছেন। সেখানে গড়াগড়ি দিয়া লুটাইয়া পড়া স্বভাব যে অনুভূতি, যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে দরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা। মা বলতে কাকে বুঝাইছে? এই সুভার যে চিরপরিচিত পরিবেশ, গ্রাম, নদীর তীর, মাতৃভূমিকে বোঝানো হয়েছে। আমার মতো দুইটি বাহু বাড়াইয়া তুমি আমাকে ধরিয়া রাখো। আমি যেরকম তোমাকে আঁকড়ে বৃষ্টি ধরে আছি, তোমাকে যাইতে আমার মন চাচ্ছে না এই মাতৃভূমি ছেড়ে, তুমিও আমাকে সেইভাবে আটকায় রাখো, তুমি আমাকে যেতে দিও না। মাতৃভূমির কাছে সুভার আকুল আবেদন। আচ্ছা, আমি তোমাদের দু একটা প্রশ্ন করি, দেখি তোমরা পারো কিনা। গোয়ালের গাভী দুটোর নাম কি বলো তো একজন? হ্যাঁ, ঠিক বলছ। একটা নাম হচ্ছে সর্বস্বী আর একটা নাম পাঙ্গুলি। গুসাইদের ছোট ছেলের নাম কি বলো তো? হ্যাঁ, ছোট ছেলের নাম হচ্ছে প্রতাপ। প্রতাপের শখ কি ছিল? ছিপ ফেলিয়া মাছ ধরা। হ্যাঁ, ঠিক বলছো শিক্ষার্থীরা। আচ্ছা, আমি তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। বাড়ির কাজ হচ্ছে প্রতিবন্ধীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি, কেমন হওয়া উচিত? আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? কেমন হওয়া উচিত? তোমরা চেষ্টা করবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা বাড়িতে বসে ভালোভাবে পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই পর্যন্তই। ধন্যবাদ শিক্ষার্থীরা, ভালো থেকো।